শুভ বিবাহর আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা তার জেঠিকে বলছে, এসব কি করছো তুমি, আর এইসব বন্ধ করো তুমি। আর তুমি আমার এই আরাধন বাবুর সঙ্গে ঠিক করেছ, তুমি এত বড় সর্বনাশ কেন করছো? তখন জেঠি বলছে, কি হয়েছে কি হয়েছে, আমি সর্বনাশ করেছি না, তুই আর তোর বোন মিলে আমার মেয়ের সর্বনাশ করেছিস। এরপর আরতি মনে মনে বলছে, তরিতা তো ফটো তুলে পাঠাতে বলেছিল। তারপর আরতি একটা ফটো তুলে তরিতার কাছে পাঠিয়ে দেয়। আর এদিকে জেঠি বলছে, লজ্জা ঘিন্না মাথা খেয়ে তোর বোন আইবুড়ো হয়েই একটা অন্য ছেলের সাথে এতদিন কাটালো, কে বিয়ে করবে, কে জুটবে ওর কপালে? আর হারাধন বাবু সবকিছু জেনে শুনে ওকে উদ্ধার করতে এসেছে, তাই ওর সঙ্গে বিয়েটা হচ্ছে। তারপর সুধা বলছে, জেঠি আমার বোনকে কাউকে উদ্ধার করতে হবে না, আমি মানছি জিনুকে একটা ভুল করেছে, তাই বলে ওকে যার তার গলায় এভাবে ঝুলিয়ে দেওয়া যায় না। তখন জেঠি বলছে, তাহলে কি হবে, কে বিয়ে করবে ওকে? ও কি এভাবে ঘরে বসে থাকবে? তারপর সুধা বলছে, জেঠি এখন সমাজ বদলেছে আর সমাজ অনেকটা এগিয়ে এসেছে, আর আমি থাকতে আমার বোনের জীবন এভাবে নষ্ট হতে দেব না, কিছুতেই না। এরপর সুধা জিনুককে নিয়ে চলে যেতে চাইছিল। তারপর জেঠি বলছে, দাঁড়া, কে অধিকার দিয়েছে তোকে আমাদের উপর কথা বলার? তখন সুধা বলছে, অধিকার? জেঠি আমি এই বাড়ির মেয়ে আর জিনুকের দিদি। তখন জেঠি বলছে, না, তুই বসু মল্লিক বাড়ির বউ, আর এই আচার্য বাড়ির ব্যাপারে মাথা গলাতে তুই আসবি না। এরপর সুধা বলছে, বিয়ে হয়ে গিয়েছে বলে এত সহজে আমাকে পর করে দিলে জেঠি? তখন জেঠি বলছে, মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে না, ওই শ্বশুর বাড়িটাই হচ্ছে তার বাড়ি, আর সেই পরিবারটাই হয় তার পরিচয়। আর তোর বোন কি করলো? তোর বোন তো ড্যাং ড্যাং করে এ বাড়ি ছেড়ে চলে গেল, আমাদের চোখে পট্টি পরিয়ে দিয়ে গিয়ে বিয়ে বিয়ে নাটক করলো, আর এখন ওর জীবনটা শুধরানোর জন্যই আমরা ওর বিয়েটা দিতে চাইছি, তাই এই বিয়েটা হবে। আর সুধা তুই এই বিয়েতে একদম বাধা দিস না, ঠিক আছে? তখন সুধা বলছে, জেঠি আমার বোন কারোর দয়ায় বাঁচবে না, ও মাথা উঁচু করে বাঁচবে। তারপর জেঠি বলছে, সেই জোর আর ওর নেই, আর ও বিয়েতে রাজি হয়ে গেছে, আর বিয়েটা হবেই। এরপর জেঠি ঠাকুরমশাইকে বলছে, বিয়েটা শুরু করুন তাড়াতাড়ি। তখন হারাধন বাবু বলছে, কি গো জিনু, ঘুমটা তুলো, তোমার চাঁদকানা মুখটা একটু আমি দেখি। আর এদিকে সুধা মনে মনে বলছে, ঝিনুক বিয়েতে মদ দিয়েছে, এরপর ঘুমটা সরিয়েছে, আর সেখানে ঝিনুকের জায়গায় ফন্টে। তখন হারাধন বাবু বলছে, এই কি ফন্টে গুন্ডা? তখন সুধা বলছে, ফন্টে দা? তখন জেঠি ফন্টেকে দেখে বলছে, ঝিনুক ঝিনুক কোথায় গেল? তারপর ফন্টে হারাধন বাবুকে বলছে, এই বুড়ো বয়সে তোমার 25,000 শখ হয়েছে, বিয়ে করবে তুমি? আমার শালির দিকে নজর দিয়েছো, এবারের মেয়েদের দিকে তাকালে না চোখ একবারে আমি উপড়ে নেব। তখন হারাধন বাবু বলছে, আমার বউ কোথায়, ঝিনুককে ডাকো। তারপর দুয়েল হাসতে হাসতে বলছে, ঝিনুক তো তোমার নাগালে বাইরে বেরিয়ে গেছে, ও আর ফিরবে না। তখন জেঠি বলছে, হে রে দুয়েল, তুই আমার মেয়ে হয়ে তুই ওদের সঙ্গে যোগ দিয়েছিস, সত্যি করে বল ঝিনুক কোথায়? তারপর দুয়েল বলছে, হ্যাঁ মা, তোমার জিদের কারণে একবার আমার জীবন নষ্ট হয়েছে, তাই আমি আমার বোন ঝিনুকের জীবন নষ্ট হতে দিতে পারি না, আর তাই আমি ওকে সাহায্য করেছি। এরপর সুধা বলছে, কিন্তু ঝিনুক কোথায়? ঝিনুকের সাথে আমার জরুরি কথা আছে, তা না হলে অনেক বড় ভুল হয়ে যাবে যে। তখন সুধার মা এসে বলছে, তুই আসতে অনেক দেরি করে ফেলেছিস সুধা মা। তখন সুধা বলছে, মানে মা তুমি কি বলছো? এমন সময় বিচ্ছু এসে সুধাকে বলছে, সুধাদি বলছি, আজ সন্ধ্যে 7টায় ঝিনুকের টিম গাড়ি ছাড়ছে, আর এখনো সময় আছে। আর এদিকে দেখা যাচ্ছে ঝিনুক যখন বসু মল্লিক বাড়িতে যাবে, তখন সিকিউরিটি বলছে, দাঁড়াও, তুমি ভেতরে ঢুকতে পারবে না। তখন ঝিনুক বলছে, তপনদা প্লিজ আমাকে ভেতরে যেতে দাও না। তখন সিকিউরিটি বলছে, বৌমণি, মেজুবাবু আমাকে অর্ডার দিয়েছে যাতে কোনোভাবেই তোমাকে ভিতরে ঢুকতে না দেওয়া হয়। তখন ঝিনুক বলছে, তপনদা তুমি বুঝতে পারছো না, আমি যদি ভিতরে না যাই তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, প্লিজ তপনদা। তারপর তপনদা বলছে, তুমি ভিতরে গেলে আমার চাকরিটা চলে যাবে। এরপর কাতলাদা ঝিনুককে দেখে মেজকাকে ফোন করে বলে, বস আপনার সন্দেহটা ঠিকই ছিল, ঝিনুক বসু মল্লিক বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তখন মেজকা বলছে, আমি জানতাম আমার ছেলের বিয়েতে ব্যাগরা দিতে ও আসবে। তখন কাতলাদা বলছে, একবার বাড়িতে ঢুকে গেলে কেস জন্ডিস হয়ে যাবে বস। এরপর মেজকা বলছে, তার জন্যই বলি আমি কিছুতেই ওকে এই বাড়িতে ওকে ঢুকতে দেব না। তখন কাতলাদা বলছে, কি করবে বস? এরপর মেজকা বলছে, ভালো করে আমার কথাটা শুনো, ঝিনুককে এমন অবস্থা করবি যাতে এই বাড়ির আশেপাশে হালকা ছায়াটাও না দেখা যায়। আর কি করতে হবে নিশ্চয়ই তোকে আলাদা করে বলতে হবে না। তখন কাতলাদা বলছে, হ্যাঁ বস, বুঝে গেছি। আর এদিকে ঝিনুক মনে মনে বলছে, এতদিনে হয়তো মনের মতন পাত্রী পেয়ে গেছো, তাই আমাকে একদিনেই ভুলে গেলে, একবারও তুমি তোমার প্রিয় বন্ধুকে জানালে না সমুদ্র তোমার বিয়ের খবরটা। আর এদিকে সমুদ্র ঘরে ভাবতে থাকে ঝিনুকের সাথে যে সময় কাটিয়েছিল। এর অন্যদিকে ঝিনুক বলে, আজ আমি এখান থেকে অনেক দূরে চলে যাব সমুদ্র, এই শহর থেকে তোমার থেকে অনেক দূরে। আর গজানন
জান, চাইলে হয়তো আবার কোনোদিন দেখা হবে আমাদের। তুমি ভালো থেকো, নিজেকে পাল্টে ফেলো না। বিদায় সমুদ্র। আর এদিকে সমুদ্র ঘরে বসে ভাবে তার বাবার কথাটা। তার বাবা যে বলেছিল সমুদ্র যদি আমার ছেলে হয় সে কোনোদিন আমার বা আমার পরিবারের সম্মান ধুলোয় মিশে যেতে দেবে না। আর সেই কথা যদি ও মাথায় আনারও চেষ্টা করে আমি ওর কি অবস্থা করব ও খুব ভালো করে জানে, তাই না সমুদ্র? এরপর সমুদ্র হাতে বিষ নিয়ে আয়নার সামনে গিয়ে বলে, যে নিজের বাড়ির বিরুদ্ধে যেতে পারে না, নিজের মনের কথা শুনতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি জিনুকে ভালোবেসে যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে সবাইকে ঠকানো হবে, আর সব থেকে বেশি ঠকানো হবে নিজেকে। আর তার থেকে বেরোনোর একটাই রাস্তা। আর এদিকে তেজ মাটিতে একটা কাগজ দেখতে পেয়ে বলে, এটা কিসের কাগজ? যখন কাগজটা পরে দেখে যে ঘুমের ওষুধ আনানো হয়েছে, সেই ওষুধ এনেছে সমুদ্র পশু মল্লিক। কাগজটা পরে তেজ বলছে, তার মানে কি সমুদ্র? এরপর তেজ ঘরের দিকে দৌড়িয়ে যায়। এরপর তেজ ঘরে এসে সমুদ্রকে ডেকে বলছে, সমুদ্র দরজা খোল। তখন জ্যোৎস্না বলছে, কি হয়েছে ভাই? তখন তেজ বলছে, সমুদ্র ঘুমের ওষুধ আনিয়েছে। তখন জ্যোৎস্না বলল, তুই কি করে জানলি? তারপর তেজ বলছে, আমি এই কাগজটা গার্ডেনে পেয়েছি। এরপর সমুদ্র যখন দরজাটা খুলছে না, তখন জ্যোৎস্না বলছে, কিছু একটা কর, না হলে দরজাটা ভেঙে দে। এরপর তেজ দরজাটা ভেঙে দেখতে পেল যে সমুদ্রের হাতে ঘুমের ওষুধ। তারপর তেজ সমুদ্রকে একটা চর মারে আর সমুদ্রকে জিজ্ঞাসা করছে, কি করছিলিস তুই এটা? তখন সমুদ্র বলছে, দাদাভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। দাদাভাই তুই আমাকে আটকাস না, আমাকে মরে যেতে দে। তখন তেজ বলছে, বসু মল্লিক পরিবারের ছেলে তুই, তুই এতটা দুর্বল, তুই এতটা কাওয়ার্ড, আর কেন মরতে চাইছিস তুই? এরপর জ্যোৎস্না বলছে, কেন মরতে চাইছে তুই এখনো বুঝতে পারছিস না ভাই? আর সমুদ্র তুই এখনো মুখে কুলে পিঠে থাকবি, তোর বুক ফেটে যাচ্ছে তবু তোর মুখ দিয়ে একটা কথা বেরোবে না। এরপর তেজ বলছে, আরে কি হয়েছে সেটা বল। তারপর জ্যোৎস্না বলছে, সমুদ্র তুই এখনো চুপ করে থাকবি, কেন বলছিস না তুই তুই জিনুককে ভালোবাসিস? তারপর সমুদ্র বলছে, দাদাভাই যেদিন আমি জিনুককে প্রথম দেখি সেদিন থেকেই আমার ওকে ভালো লাগে। কবে যে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে যায়, আবার সেই ভালোবাসা গভীর ভালোবাসায় পরিণত হয়ে যায় আমি জানি না। আর এদিকে জিনুক যখন রাস্তা দিয়ে একা চলছিল, তখন কাতলাদা ছদ্মবেশে এসে জিনুককে বলছে, ম্যাডাম ম্যাডাম আপনার নাম কি জিনুক আচার্য? তখন জিনুক বলছে, হ্যাঁ কিন্তু আপনি? তারপর কাতলাদা বলছে, আমাকে কোর্ট স্যার পাঠিয়েছে। আর ওইদিকে স্টেশনের উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছে, আর আমাকে কোর্ট স্যার বলল আপনাকে গাড়ি করে পৌঁছে দিতে, তাড়াতাড়ি আসুন, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে। এরপর জিনুক কাতলাদার গাড়ি করে চলে যায়। আর এদিকে সমুদ্র বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জিনুককে ভালোবাসি, আর ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না। তখন তেজ বলছে, এই কথাটা বলতে নিজের দাদাকে এতটা সময় লেগে গেল? তারপর জ্যোৎস্না বলছে, কেন? সুধা তো তোকে বারবার বলেছে যে সমুদ্র জিনুককে ভালোবাসে, আর আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। এরপর সমুদ্র কাঁদতে কাঁদতে বলছে, সবটা শেষ হয়ে গেল। তারপর তেজ বলছে, এত সহজে বলে দিলি সব শেষ? ভালোবেসেছিস যখন, তাহলে সেটার জন্য লড়াই করতে তোর এত অসুবিধা হচ্ছে কেন? এত ভীতু কেন তুই? আরো তেজ সমুদ্রকে বলছে, সমুদ্র বসু মল্লিক পরিবারের রক্ত বইছে তোর উপর, আর তোকে পারতেই হবে। আর আমি আছি তোর সাথে, তোর দাদাই আছে, আর তুই যার সঙ্গে চাস তার সাথেই তোর বিয়ে হবে, আর তোর ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।